লাশ কাটা ঘর। রচনা ও নির্দেশনা জুয়েল কবির। নুরুল আলম কলিজা খেকো মানুষ, কচকচ করে কামড়িয়ে খায় কলিজা। এভাবে খেতে তার মজা লাগে। সে পেশায় ডোম, মানুষের লাশ কাটা ছেঁড়া তার মূল কাজ। তাই বলে ভুল বুঝবেন না জানাব, সে লাশ কাটা ছেঁড়া করলেও মানুষের কলিজা সে খায় না, সে খায় গরুর কলিজা। কালেভদ্রে খাসির কলিজাও অবশ্য বাদ যায় না। তবে একথা ঠিক, মানুষের কাঁচা কলিজা দেখলেই তার কলিজা ভুনা খাওয়ার কথা মনে পড়ে। লাশের কলিজাটা তার চোখের সামনে চলে আসে। তেল তেলে কলিজা দেখে নুরুল আলমের জিহ্বাটা তখনই লক লক করে ওঠে। স্বাভাবিকের চেয়ে এ লোকের কলিজাটা একটু বড়। এটা দেখেই নুরুল আলম ছটফট করতে থাকে কলিজা ভুনা খাওয়ার জন্য। সে তড়িঘড়ি করে লাশ ঘরের সামনের চাপ করে হাত মুখ ধুয়ে লাশটাকে অর্ধেক কাটা ছেঁড়া অবস্থায় রেখেই দৌড় দেয়। গন্তব্য খোকা মিয়ার ভাতের হোটেল। ডোম নুরুল আলমের চলন বলন হোটেল মালিকের মুখস্থ, তাই নুরুল আলমকে আসতে দেখেই হাঁক ছাড়ে খোকা মিয়া। সোবান, সোবান, আরে ওই সোবান, জি বস। 2 বাটি স্পেশাল কলিজার নিয়ে যা কোনার টেবিলে। কিন্তু এই টেবিলে তো কোনো কাস্টমার নাই। ওই যে ডোমের বাচ্চা নুরুল লাইট আছে, টেবিলে কলিজা না পাইলে সালার পুঁতে অস্থির হয়ে যাইব গা। জি বস, অক্ষণই দিতেছি। এটা অনেকটা নুরুল আলমের নেশার মতো। কলিজা দেখার পর যতক্ষণ না কলিজা ভুনা খাওয়া হবে ততক্ষণ মাথা ঝিমঝিম করবে, তার চোখে মুখে আঁধার দেখবে, যে কারণে লাশ পোস্টমর্টেমের কাজটা বিলম্বিত হবে। নুরুল আলমের এই সমস্যার কথা অবশ্য তার বসও জানে। পোস্টমর্টেমের দায়িত্বপ্রাপ্ত ফরেন্সিক বিভাগের শিক্ষক ডাক্তার কুমার সান্যাল হচ্ছে নুরুল আলমের বস। ডাক্তার সান্যাল খুব দয়ালু মানুষ, অধস্তন কর্মচারীদের প্রতি তার অগাধ ভালোবাসা। তাই প্রায়শই পোস্টমর্টেমের কাজ শুরু হওয়ার আগে 1 বাটি কলিজা ভুনা পাঠিয়ে দেয় লাশ কাটা ঘরে। ডাক্তার সান্যাল জানেন এটা হলে নুরুল আলমকে কলিজা খাওয়ার জন্য দৌড়াতে হবে না দোকানে দোকানে। লাশের কলিজা সামনে আসতেই বাটি থেকে কলিজা খাওয়া শুরু করে নুরুল আলম। হুড়মুড় করে খাবে বলে হাতটা ধোয়া হবে না তার, লাশ কাটা রক্তাক্ত হাতেই খেতে থাকবে গপ গপ করে। নুরুল আলমের অবশ্য এতে বিকার নেই কোনো। সে বলে, সবজি বিক্রেতা যদি সবজি বিক্রি করা হাতটা না ধুয়েই এটা সেটা খেতে পারে, তবে আমার সমস্যা কি? সবজি বিক্রি যেমন তার পেশা, তেমন লাশ কাটা আমার। কই, শামসু কষায় তো মাংস কাটা হাতটা না ধুয়েই মুমিন মিয়ার দোকানে সিঙ্গারা খায়, চা খায়। রক্তাক্ত হাত তো তারও। তার যদি ঘেন্না না লাগে তবে আমার লাগবে কেন? গরু ছাগলরা অপরিষ্কার থাকে, কিন্তু মানুষ তো অন্তত গোসল টোসল করে, তাই না? অপবিত্র হইলে গরুর লাশটা অপবিত্র হইতে পারে, মানুষেরটা তো অপবিত্র হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, কষায়ের যদি ঘেন্না না লাগে তবে আমার লাগবে কেন? কলিজা ভুনা খাওয়ার শেষে খোকা মিয়ার হোটেল থেকে ফিরে আসে নুরুল আলম। আজ খাওয়ায় তৃপ্তি হয়নি মোটেও। টাকার অভাবে মাত্র 3 বাটি কলিজা খেতে পেরেছে সে। পথে আসতে আসতে তাই সারাক্ষণ নিজের হাতটা শুকে শুকে এসেছে, ওতে দুধের স্বাদ ঘোলে মেটে। হাতটি ধোয়া হলেও হাতে লেগে থাকা কলিজা ভুনার ঘ্রাণটি দীর্ঘ সময় অটুট থাকে। ঘ্রাণেই অর্ধভোজন, এই থিওরি সম্ভবত এক্ষেত্রে কাজে লাগে বেশ। কিন্তু এ কি সর্বনাশ! কলিজা ভুনা খাওয়ার তাড়নায় হোটেলে যাওয়ার সময় লাশ কাটা ঘরের দরজাটা ফাঁকা রেখে চলে গিয়েছিল সে। প্রথম দর্শনে মনে হলো কোন সমস্যা হয়নি, যেভাবেই রেখে গিয়েছিল সেভাবেই আছে সব। লাশ কাটার স্টিলের বেডের পাশে 7 ইঞ্চির ভোঁতার চাকু, কিডনির নালি কাটার কাঁচি সহ অন্যান্য সরঞ্জাম ঠিকঠাক জায়গা মতনই আছে। এমনকি মাথার খুলি খোলার জন্য ব্যবহৃত ছোট ছেনি আর হাতুড়িও বেহাত হয়নি। যারা ভাবছেন লাশ কাটার এসব যন্ত্রপাতি কে চুরি করতে আসবে, তারা ভুল ভাবছেন। চোর কোথায় নেই, চুরি একটা পেশা, পাশাপাশি নেশাও। কেউ একবার চুরি করা ধরলে যদি কখনো তার প্রয়োজন মিটেও যায় তবুও সে চুরি করে। তাই চোরের সংখ্যা কখনো কমে না, কেবল বেড়েই চলে দিন দিন। এমনই এক চোরে একবার লাশ কাটা ঘর থেকে চুরি করেছে লাশ কাটায় ব্যবহৃত কয়েক সেট যন্ত্র। সেবার
লাশ কাটা ঘরের প্রধান দরজা খোলা রেখে মাত্র মিনিট 5 জন্য টয়লেটে গিয়েছিল নুরুল আলম। এসে দেখে চক্ষের নিমিষে চুরি হয়ে গেছে তার সাধের অনেক যন্ত্রপাতি। নানান জায়গায় খোঁজা হয়, কিন্তু চোরের টিকিটিও আর খুঁজে পাওয়া যায় না। শোকজ পাঠানো হয় নুরুল আলমের কাছে এবং শেষ পর্যন্ত সদুত্তর না পাওয়ায় দায়িত্ব অবহেলার অভিযোগে তার বেতন থেকে কেটে নেওয়া হয় চুরি যাওয়া যন্ত্রের সমপরিমাণ অর্থ। চতুর্থ শ্রেণীর কর্মচারী নুরুল আলম ক টাকাই বা বেতন পায়। সঙ্গত কারণেই সেবার মাস চালাতে তার কষ্ট হয়েছিল খুব। নুরুল ডোম অর্ধেক কাটা বৃদ্ধের লাশটি কাটতে শুরু করে আবার। আর তখনই নজরে আসে লাশের কলিজাটি নেই। আশপাশে খোঁজ করে দেখে কোথাও পড়ে আছে কিনা, কিন্তু খুঁজে পায় না কোথাও। লাশ প্রিজার্ভ করে রাখা ফ্রিজের ড্রয়ারগুলোর দিকে তাকায় সে। মোট 19টি ড্রয়ারের মধ্যে 14টিতে লাশ রাখা আছে। একবার তার মনে হয়, আচ্ছা, কোনো একটা লাশ ফ্রিজের ডালা খুলে হাত বাড়িয়ে কলিজার টান দিয়ে নিয়ে যায়নি তো? না, মানে হতেও তো পারে। 14টি লাশের মধ্যে কোন একটির স্বভাব নুরুল আলমের মতো। মানে হতেও তো পারে তারও খুব কলিজা খাওয়ার অভ্যাস। দীর্ঘদিন লাশ হয়ে পড়ে থাকার কারণে কলিজা খাওয়া হয়নি। এ অবস্থায় তার মাথা টাথা ঠিক নেই, মন ভর্তি কেবল কলিজা খাওয়ার নেশা। তাই হঠাৎ করে স্টিলের ট্রেতে কলিজা দেখতে পেয়ে বাছ বিচার না করে গপাত করে গিলে ফেলেছে। চোরের সন্ধানে নুরুল আলম লাশ রক্ষিত ফ্রিজের ডালাগুলো খুলে খুলে দেখে। প্রথম ডালায় রাখা আত্মহননকারী এক বিশ্ববিদ্যালয় তরুণীর লাশ। বাবা মা বিদেশে থেকে এলে তার লাশ দাফন করা হবে বলে রেখে দেওয়া আছে এখানে। দ্বিতীয় থেকে পঞ্চম ডালা পর্যন্ত 4টি লাশ লঞ্চ দুর্ঘটনায় শিকার হওয়া হতভাগ্য যাত্রীর। তাদের পরিচয় জানা যায়নি বলে এখনো বেওয়ারিশ। ষষ্ঠ ডালায় রাখা লাশটিকে মার্ডার করা হয়েছে। জমিজমা সংক্রান্ত জটিলতায় সংঘটিত সংঘর্ষে খুন হয়েছে সে। বাড়ি তার ব্রহ্মপুত্রের চরাঞ্চলে। সপ্তম ট্রেতে আছে এক শিশুর লাশ। সহপাঠীরা মেরে তার লাশ লুকিয়ে রেখেছিল এক ইটের ভাটায়। অষ্টম ট্রেটি ফাঁকা। গতকাল লাশ নিয়ে গেছে তার আত্মীয় স্বজনরা। নবম থেকে 11তম ট্রেতে রাখা লাশ তিনটি একই পরিবারের 3 সদস্যের। কি এক অদৃশ্য কারণে তারা একযোগে খেয়ে নিয়েছিল ইঁদুর মারার বিষ। 12তম ট্রেতে রাখা আছে এক হাঙ্গেরিয়ান ভদ্রলোকের লাশ। নিজ হোটেল রুমে খুন হওয়া এ লাশটি আলামত রক্ষাকারী এক্সলাভিন বাক্সে রাখতে পারলে ভালো হতো। তাতে অন্তত লাশের আলামত ঠিকঠাক ভাবে সুরক্ষিত হতো। সেটা না করায় সংশ্লিষ্ট দেশে পাঠানোর আগেই আলামতগুলো নষ্ট হয়ে যাবে। যে কারণে হাঙ্গেরির ফরেন্সিক বিভাগ হয়তো ভিকটিমের অপমৃত্যু বিষয়ে যথাযথ তথ্য পাবে না। আর সে কারণেই ঘন ঘনই তথ্য চেয়ে লিখে পাঠাবে বাংলাদেশে। ত্রয়োদশ ট্রেতে রাখা লাশটি একজন সাপে কাটা মানুষের। নুরুলের ধারণা লোকটাকে গোকরা সাপে কেটেছিল। চতুর্দশ ট্রেতে রাখা আছে এক শিশুর লাশ। কলেরায় মারা গেছে সে। কিছু টাকা ঘুষ দিয়ে লাশ ঘরে লাশ রেখে গেছে তার বাবা মা। নিঃসন্তানে বাবা মা প্রায়ই এসে লাশ ঘরের ট্রে খুলে দেখে যায় তাদের আদরের সন্তানের মুখটি। নীরবে চোখ মোছে। স্ত্রীলোকটি 2-1 মূর্ছা যায়। চোখে পানি ছিটিয়ে ফিরিয়ে আনা হয় জ্ঞান। যথারীতি যাওয়ার পথে নুরুল আলমকে 20-25 টাকা বকশিশ দিয়ে যায়। বলে যায়, আমার মায়ের দীক্ষা রেখেন ভাই। 20-25 টাকার বিনিময়ে কি আর দেখে রাখবে নুরুল আলম? তাছাড়া কি বা দেখার আছে বাচ্চা মেয়েটার? যা দেখার সে তো না বললেও কেবল খুলে খুলে দেখে 15 ট্রেতে। সেখানে রাখা আছে এক মিডিয়া সেলিব্রিটির লাশ। জনপ্রিয় এই নায়িকার প্রতি তার বয়সন্ধিকাল থেকেই মোহাবিষ্ট ছিল নুরুল আলম। টিভিতে প্রচারিত তার বহু নাটক দেখে নায়কের স্থলে নিজেকে কল্পনাও করেছে বহুবার। স্বপ্নের সেই অপ্সরাকে কাছে পাওয়া নুরুল আলমের কাছে ছিল কল্পনাতীত। অথচ ভাগ্যের নির্মম সহায়তায় সেই নায়িকার শরীরের আদ্যপান্ত দেখে নেওয়ার সুযোগ হয়েছে তার। এমনকি পোস্টমর্টমে করার সময়ে ছুঁতে হয়েছে সে নারীর ভেতর বাহির।
নুরুল আলমের অবশ্য এসব ভালো লাগে না বিশেষ। অনিচ্ছাকৃত ভাবে এভাবে মানুষের শরীর দেখা তার কাছে অপরাধ বলে মনে হয়। তাছাড়া সে জানেই মৃতের প্রতি অন্য দৃষ্টিতে তাকানো গোনা। তার কেবলই মনে হয়, আহা, নারী লাশগুলো কাটার জন্য যদি নারী লোক থাকতো, তাহলে সুযোগের অভাবে অন্তত তার খারাপ কাজ করা হতো না। এই 14টি লাশের মধ্যে কোনোটিকেই নুরুল আলমের কলিজা খেকো বলে মনে হয় না, যদিও তার কিছুটা সন্দেহ হয় কেবল হাঙ্গেরিয়ান লোকটাকে। সে ভাবে, আচ্ছা, হাঙ্গেরিয়ান মানুষরা কি মানুষের কলিজা খায়? কি স্যার? হঠাৎ নুরুল আলমের মনে হয়, আরে, এসব কি ভাবছে সে? লাশ কিভাবে নড়াচড়া করবে, চুরি বা করবে কিভাবে? তার উপর ফ্রোজেন লাশগুলো তো ঠান্ডায় শক্ত হয়ে আছে, তাদের চোখ মুখ সব নিশ্চল, হাত পাগুলো হিমে হয়ে গেছে পাথরে। যদিও ফ্রিজে থাকার কারণেই এখনো তাদেরকে দেখতে বেশ তরতাজাই লাগে। নুরুল আলম খেয়ালই করেনি কখন এত রাত হয়ে গেছে। বিকেল গড়িয়ে যেন ঝুপ করে নেমে গেছে সন্ধ্যার অন্ধকার। লাশ কাটা ঘরে কোনো জানালা নেই। দিন রাত 24 ঘন্টা তাই চলে থাকে বৈদ্যুতিক বাতি। এর ভেতরে সকাল বিকেল সন্ধ্যা কিংবা মধ্যরাত্রি সবই এক। মাঝে মাঝে কেবল দেয়াল ঘড়ির ঢং ঢং আওয়াজ জানান দেয় পেরিয়ে যাচ্ছে সময়। নুরুল তাকিয়ে দেখে রাত 11টা বাজে। দ্রুত সারতে হবে হাতের কাজ, নইলে সাত সকালে খেতে হবে বসের ছাড়ি। সে দ্রুত চালাতে থাকে হাত। বৃদ্ধের পোস্টমর্টমের কাজটি তার শেষ করে রাখায় চাই, কিন্তু একটা দুশ্চিন্তা মন থেকে সরছে না কিছুতেই। আচ্ছা, ডাক্তার শ্যানল যদি কলিজার খোঁজ করে, তবে কি জবাব দেবে তাকে? আচ্ছা, তখন কি সন্দেহ করবে নুরুল আলমকে? ভাববে নুরুল আলম এখন থেকে মানুষের কলিজা খাওয়া শুরু করেছে? কি জানি, ভাবতেও পারে, বলা যায় না। আবারও লাশ কাটা শুরু করবে বলে প্রস্তুতি নেয় নুরুল আলম। হঠাৎ মনে হয়, একটু নেশা করলে মন্দ হয় না, অন্তত কিছুটা সময় চিন্তামুক্ত থাকা যাবে। লাশ রাখার পঞ্চদশ ট্রেতে নায়িকার পাশের লাশে তো 1 লিটার বাংলা মদ রাখা আছে। ওটা এখন খাওয়ার উপযোগী হয়েছে নিশ্চয়ই। দেখা যাক। লাশের ট্রেটা খুলতেই একটা ঘ্রাণ যেন ছড়িয়ে পড়ল চারিদিকে। তীব্র মিষ্টি সে ঘ্রাণে সাইতান ফুলের মাদকতা। নুরুল আলমের একবার মনে হয় প্রিয় নায়িকা যেন চোখ মেলে দেখল তাকে। আবার দেখে, কই, না তো, চোখ তো বন্ধই। তবে কি সেটা নুরুলের দেখার ভুল ছিল? নুরুল আলম কাল বিলম্ব না করে বোতলটা সরিয়ে ফ্রিজটা বন্ধ করে দেয়। তাকিয়ে দেখে বোতলের গায়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। বোতলের গায়ের বরফের টুকরোগুলো গলে গলে ঝরে পড়ছে ঘামের বিন্দুর মতো করে। এ বোতলে প্রিয় নায়িকার স্পর্শ আছে। নুরুল আলমের কিছুটা রোমাঞ্চ লাগে। তবে এতেও যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই ব্যাপার। নুরুলের এই ঘোলে মেটানোর ব্যাপারটা যেন সব ক্ষেত্রেই নিয়তিতে পরিণত হয়েছে। এক মুহূর্ত না ভেবে সে ঠক ঠক করে গিলতে থাকে বাংলা মদ। হঠাৎ মনে হয় কোথা থেকে যেন ভেসে আসছে নারী কণ্ঠের গান। গুনগুন করে গাইছে, আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যত্ন করে মনেরই মতন। একবার মনে হয়, আচ্ছা, এই গান কি মৃত ফ্রোজেন নায়িকা গাইছে? গাইছে কি পঞ্চদশ ড্রয়ারের থেকেই? কিন্তু এটা তো পুরুষ কণ্ঠের গান ছিল। সিনেমাতে শেখ ইশতিয়াক প্লেব্যাক করেছিল এই গান। তবে কি এটা স্রেফ নুরুলের অবসাদগ্রস্ত মনের কল্পনা, নাকি প্রয়াত শিল্পী শেখ ইশতিয়াক এ গান প্রয়াত সকল মানুষকে শেখাতে শুরু করেছে? এসব উল্টোপাল্টা ভাবনার মাঝে নুরুল আলমের মদের ঘোর কিছুটা যেন কেটে যায়। ইস, মদের পুরো টাকাটাই লস, কোনো কাজেই দিল না। এমন পরিস্থিতিতে ঘোর কাটতেই নুরুলের আবারও মনে পড়ে যায় কলিজার কথা। আচ্ছা, সত্যি তো, কে খেয়েছে বৃদ্ধ লাশের কলিজা? হঠাৎ এক কর্কশ কণ্ঠধ্বনি যেন বেরিয়ে আসে কাঁটা ছেঁড়া করা বৃদ্ধের লাশের গলা দিয়ে। অযথাই কলিজা খুঁজে হয়রান হচ্ছিস রামসাবল। তুই দরজা খুলে বেরিয়ে যাওয়ার ফাঁকে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেই ফাঁকে ওত পেতে থাকা এক ধূর্ত শিয়াল ঢুকেছিল লাশ ঘরে। তোর মতো ওরও যে কলিজা খাওয়ার বড় শখ রে পাগলা।
নুরুল আলম যেন ভড়কে যায় কোথায়। কি সত্যি কালো কণ্ঠধ্বনি, নাকি এটা তার ভীত মনের কল্পনা? কিন্তু নুরুল আলমের ভয় নামক বিষয়টি তো এখন আর কাজ করে না, অন্তত মৃত মানুষের বিষয় তো নয়। তার যতটা ভয় কাজ করে তা কেবল জীবিত মানুষের প্রতি। মৃত মানুষেরা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, অথচ জীবিতরা যখন তখন যে কারো যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। আজ অনেকদিন পর তার মনে একটা লাশের প্রতি কিছুটা ভয়ের সঞ্চার হল। সে কয়েক পা পেছনে এসে ময়না তদন্তের জন্য কিনে আনা নতুন ইলেকট্রিক্যাল করাত আর এক্সরে মেশিনের পেছনে গিয়ে দাঁড়িয়ে মুখই দেয়। তাকিয়ে দেখে স্টেনলেস স্টিলের প্লেটে শুয়ে থাকা বৃদ্ধের ছেঁড়া খোলা লাশটি নড়ছে না মোটেও। কথা বলার তো প্রশ্নই আসে না। আচ্ছা, এমন একটা ছেঁড়ে ফোড়া মানুষ যার শরীরের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গই খুলে ফেলা হয়েছে, সে কথা বলবে কি করে? নুরুল আলম বুঝে যায় তার মদের নেশার কার্যকারিতা এখনো কিছুটা বাকি রয়েছে। কিন্তু কি শরীর কাঁপছে কেন? ঠিক শরীর নয়, বিশেষভাবে কাঁপছে ডান পায়ের উরুর কাছাকাছি অঞ্চলটা। কি আবারও কাঁপছে, আবারও? তবে কি তার ডান পাটি হঠাৎ অকার্যকর হতে শুরু করেছে? প্যারালাইজড হয়ে যাচ্ছে নাকি সে? হে বাবু, রক্ষা করো! আরে না, ধুর, অযথায় ভয় পাচ্ছে সে। আসলে ঠিক উরু নয়, কম্পনের উৎস তার ডান পকেট। ডান পকেটে রাখা মুঠো ফোনটি ভাইব্রেশন মোডে দেওয়া আছে বলেই এমন বিপত্তি। ফোন করেছে সাইদুর রহমান। হ্যালো নুরু ভাই, কি খবর? কখন আসুন? চিন্তা করেন না ভাই, ফজরের আগেই ডেলিভারি পাইবেন। নুরুল আলম দেয়াল ঘড়িটার দিকে তাকায়। তাই তো, 12টা বেজে গেছে সেই কখন। আরো আগে নামা উচিত ছিল কাজে। যাক, এই মুহূর্তে আরেক বোতল মেরে দিয়ে আসল কাজে নেমে পড়তে হবে। এখন মধ্যরাত, বাইরে মানুষের আনাগোনা কম, তার উপর লাশ ঘরে দেখতে আসা পরিদর্শকেরও ঝামেলা নেই। সে এক মুহূর্ত চিন্তা না করে লাশ সংরক্ষণকারী ফ্রিজের 12তম ড্রয়ারটি খুলে হাঙ্গেরিয়ান লাশের পাশে রাখা বিদেশি মদের বোতলের ছিপি খুলে ঢক ঢক করে গিলতে থাকে। না, এটা বেশ কড়া মাল, আর বেশি খাওয়া ঠিক হবে না। দাঁড়াতে গিয়ে বুঝতে পারে বিদেশি মদের কার্যকারিতার মুহূর্তে তার দু পা টান টান হতে ভুলে গেছে। হাঁটতে গিয়ে হাঁটু দুটো লেগে যাচ্ছে বারবার, বারবারই ঠোকাঠুকি হচ্ছে। তড়িখড়ি করে বৃদ্ধের লাশটা ভাঁজ করে একটা বস্তায় ঢুকিয়ে রেখে দেয় নুরুল আলম। এটার কাজ আপাতত থাক। সে স্টোরের রুমটা খুলে একটা বস্তা মধ্যে কিশোরের লাশ বের করে আনে। লঞ্চ ডুবিতে নিখোঁজ মানুষের লাশ এটি। নাম নেই কোনো রেজিস্টার খাতায়। পচন ধরেছে বলে উটকো একটা গন্ধ বেরোচ্ছে বস্তার বাইরে থেকে। তা হোক, পচে গেলেই বরং কাজটা সুবিধা মতো করা যাবে। বস্তা খুলে কিশোরের লাশটা বের করে ফ্লোরে রাখে নুরুল আলম। মাংসগুলো যেন খসে খসে পড়ছে তার শরীর থেকে। নুরুল আলম স্টোর রুম থেকে বড় কড়াইটা বের করে পানি বসায়। তারপর ভোঁতা চাকু দিয়েই কাটতে থাকে কিশোরের শরীরের মাংসগুলো। কেটে কেটে জমা করতে থাকে আরেকটা বস্তায়। এগুলো ফ্রিজে জমিয়ে রাখতে হবে। সুযোগ মতো কোনো রেজিস্ট্রিকৃত লাশ সরিয়ে এই মাংসপেশিগুলো দিয়েই আরেকটা লাশ সাজিয়ে আত্মীয় স্বজনকে বুঝিয়ে দেওয়া যাবে। বলে দেওয়া হবে আপনাদের লাশটি গলে পচে গেছে, কোনো চিহ্ন পর্যন্ত নেই। তার মাধ্যমে সরিয়ে রাখা লাশটিও হবে ব্যবসায়ী সামগ্রী। যান, পরের কাজ পরে। এখন আপাতত গলিত কিশোরের দেহ থেকে মাংসপেশি সরিয়ে রাখাই লক্ষ্য। আচ্ছা, হাতে ছিলে, পা ছিলে বুক, পেট। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে কলিজা। কিশোরের কলিজা দেখে কলিজা খাওয়ার নেশা জাগে নুরুল আলমের। হাই হাই, কি হবে এখন? কলিজা খাওয়ার নেশা জাগলে কাজ এগোয় না তার। কিন্তু এই মধ্যরাতে দোকান পাবে কই? তাকিয়ে দেখে কড়াইয়ের পানিতে বলক উঠেছে। কলিজাটি কেটে গরম পানিতে দিয়ে দেয় সে। তারপর মুহূর্তে চোখ বন্ধ করে খেতে থাকে খচখচ করে। না তো, এই
এতে মন্দ না, তবে তো বিপদে আপদে কলিজা খাওয়ার নেশা চাপলে মানুষের কলিজা খাওয়া যাবে। নুরুল আলম কলিজা খায় আর সময় দেখে। আরে সময় নেই, সময় নষ্ট করা, সময় গড়িয়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন 1:07। ততক্ষণে অবশ্য তার সামনে আর কোনো কিশোর নেই, নেই কোনো কিশোরের লাশ। মাংস লেগে থাকা একটা কঙ্কাল দেহ, পুরো কঙ্কালটিকে ধরে কড়াইয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দেয় নুরুল আলম। তাকিয়ে দেখে মুহূর্তে খুলে খুলে যাচ্ছে কঙ্কালে লেগে থাকা অযাচিত মাংস সমূহ। বিয়ারিশ এই কঙ্কালটি কোথা থেকে এসেছে জানে না নুরুল আলম। কার ছেলে, কার নাতি, কিংবা কার ভাই, কিছুই জানে না সে। বাড়ি ঘর ঠিকানা কিছু জানে না সে। কেবল জানে আজ ভোর রাতে এই কঙ্কালটি নিতে আসবে কঙ্কাল ব্যবসায়ী সাইদুর রহমান। হয়তো চড়া মূল্যে বিক্রিও হবে তা, হয়তো শীঘ্রই এটি শোভাবর্ধন করবে কোনো মেডিকেল ছাত্রের পড়ার টেবিলের পাশে। সে ভাবতে ভাবতে একটি ঝিমুনির ভাব আসে নুরুল আলমের। কড়াইয়ে ফুটছে কঙ্কাল দেহ, চতুর্দিকে ছড়িয়ে আছে পচা গলা মাংসের সেদ্ধ হওয়া আঁশটে গন্ধ। এমন সময় আবারও কেঁপে ওঠে নুরুলের ডান পায়ের উরু। সে লাফ দিয়ে উঠে পড়ে তড়াক করে। ঘুমটা হঠাৎ ভেঙে যাওয়ায় কিছুটা বিরক্ত হয়। আচ্ছা, বারবার কেন ফোন করছে সাইদুর ভাই? তারে কথা দেওয়া যখন আসে তখন তো কথা নড়চড় হবে না নুরুল আলমের। এ কথা কেবল সাইদুর কেন, এই লাইনে যারা আছে তাদের সবাই কম বেশি জানে। নুরুল ডোমের খুব সুনাম এসবে। সে কথা নড়চড় করে না। ইস, আবার কেন বিরক্ত করছে সাইদুর রহমান? সে পকেট থেকে বের করে দেখে ফোনটা সাইদুর রহমান করেনি। ফোন করেছে নুরুল আলমের স্ত্রী সুরাইয়া বেগম। নুরুল অজানা ভয়ে আঁতকে ওঠে। কি ব্যাপার, এত রাতে ফোন করেছে কেন সুরাইয়া? নুরুল আলম ফোন ধরে, ভয়ে ভয়ে বলে, কি ব্যাপার সুরাইয়া, এত রাতে যে ফোন করলা তুমি? আপনি এখনই গাবতলী চলে আসেন, গাড়িতে ওঠেন। কেন, কোন সমস্যা? কি হয়েছে সুরাইয়া? কিছুক্ষণ আগে আপনার ছোট বোন বিলকিস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। মুহূর্তে মদের ঘোর কেটে যায় নুরুলের। কও কি সুরাইয়া, কি কইতেছ তুমি? মুরগির কারবারি মোকলেসের সাথে প্রেম আছিল। মোকলেস ওরে সেকা দিয়া গতকাল আরেকজনের বিয়া করছে। সেই দুঃখেই সে। এখন আমি কি করি, কি করি? কিছুক্ষণ আগে লাশ নামাইছে পুলিশ আইসা নিয়ে গেছে থানায়। তার নাকি পোস্টমর্টেম হইব। নুরুল আলমের মাথা চক্কর দিতে থাকে। পোস্টমর্টেম মানেই তো আরেক ডোমের কাজ। তাদের জেলা সদর হাসপাতালে যে ডোম কাজ করে তার নাম পান্না। ইবলিশ কিসিমের লোক। সে কলিজা খায় না, কিন্তু তার নেশা আরো ভয়ঙ্কর। কোন নারীর লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে গেলে সে তার সাথে সেক্স করে বলেও রটনা আছে। নুরুল আলম কিশোরের কঙ্কালটিকে কড়াই থেকে নামিয়ে স্টোর রুমে রেখে দেয়। তালা বন্ধ করে লাশ ঘর থেকে বেরিয়ে আসে। রাস্তায় কোনো রিক্সা নেই। টিপটিপ বৃষ্টি হচ্ছে। নুরুল আলম পা চালাতে থাকে। একে তো বোনের মৃত্যু, তার উপর পান্না ডোমের কাছে বোনের পোস্টমর্টেম। এই দুই সংবাদকে মাথায় নিয়ে বাসে চেপে বসে নুরুল আলম। তার চিন্তা, অন্তত পোস্টমর্টেম শুরুর আগে যেন বাড়িতে পৌঁছাতে পারে সে।